জুলাই আন্দোলনের সময় মূলত আমি ছিলাম দেশ রূপান্তরে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কাজ করছিলাম এবং জুলাইয়ের যে শুরু থেকে যে আন্দোলন সেই আন্দোলনে আসলে আমরাও প্রথম দিকে আসলে কোনো গণমাধ্যমে এই আন্দোলনটাকে সাধারণ আন্দোলনের মতনভাবেই দেখেছিল এবং আমরাও সেটা দেখেছিলাম যে আন্দোলনটাতে শিক্ষার্থীদের একটা ন্যায্য দাবি বা যে কোটা সংস্কার দীর্ঘদিন ধরে দাবি, এর আগে 18 সালের দাবি আন্দোলনের মুখে বিগত ফ্যাসিস্ট সরকার বিষয়টাকে মেনে নিয়েছিল। তারপরে আসলে আমরা দেখতেই পেলাম যে বিগত সরকারের যে প্রধানমন্ত্রী তার যে কটাক্ষ করা বক্তব্য, মন্ত্রীদের যে ধরনের উদাসীনহীন বক্তব্য, এক ধরনের যে জবরদস্তিমূলক বক্তব্য, সেই বক্তব্যগুলোর মধ্যে দিয়ে কিন্তু আন্দোলন ফুলে ফেঁপে ওঠে আসলে। সেখান থেকে এই আন্দোলন নিয়ে যে সরকার পতনের পর্যায়ে চলে যাবে এটা আসলে গণমাধ্যম কর্মীরা আমরা কিছুটা আন্দাজ করেছিলাম আন্দোলনের শুরু থেকেই, যে আন্দোলনটি বড় সড়ো আকার ধারণ করতে পারে যদি সরকারের গাফিলতি থাকে বা যে দাবিটিগুলো নিয়ে শিক্ষার্থীরা এসছেন সেই দাবিগুলো যদি মেনে না হয়। এবং তারপরেই কিন্তু আসলে এই নতুন করে দাবিটি হয় একটা রায়ের প্রেক্ষিতে হাইকোর্টের। আমরা যখন কাজ করেছি আমরা কিন্তু প্রথম দিকে আসলে কোনো ধরনের বাধা নেই, আমরা জার্নালিজমটা আসলে যেভাবে করতে আমরা সেটাই করেছি এবং শেষ পর্যন্ত কিন্তু জার্নালিজমটা আমরা আসলে করেছি। তবে আন্দোলন যখন আসলে তীব্রতর আকার ধারণ করে, বিশেষ করে শিক্ষার্থীরা মধ্যরাতে যখন সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শিক্ষার্থীরা যখন রাজপথে নেমে আসে, তারপর থেকে কিন্তু আসলে আন্দোলনের যে তীব্রতা সেটি কিন্তু আসলে আরও প্রকোপ আকার ধারণ করে। তো সেই জায়গা থেকে আসলে বাধার জায়গাটা আসলে ছিল। আমরা দেখেছি যে আমাদের অনেক সিনিয়র বড় ভাই ব্রাদার যারা আছেন, আমাদের সাথে আমাদের কলিগরা, এরকম অনেককেই আসলে তৎকালীন গোয়েন্দা সংস্থা তারা তুলে নিয়ে গিয়েছেন, তাদেরকে এনে জবাবদিহিতামূলক জায়গাতে নিয়ে গিয়েছেন। কেন আসলে এই আন্দোলন নিয়ে নিউজ করতে হবে, কেন আসলে এই আন্দোলন নিয়ে একটা নিউজ করতে হবে, একটা স্পেশাল করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হয়েছে। আমার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে নুরুল হক নূর, আপনারা চিনেন, গণ অধিকার পরিষদের সভাপতি ছিলেন। তিনি কিন্তু ওই আন্দোলনের সময় গ্রেপ্তার হন এবং গ্রেপ্তার হয়ে তাকে জেলে পাঠানো হয়, রিমান্ডে দেওয়া হয়। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় যেই দিন। সেই দিন নুরুল হক নূর যখন আসছিলেন তখন তাকে আমি প্রশ্ন করেছিলাম, নূর ভাই কিছু বলতে চান কি না। তো তখন তিনি গণমাধ্যমে বলেছিলেন যে সরকারের 90% পড়ে গেছে আর 10% বাকি আছে, এটা আপনারা ধরে টান দেন তাহলে পড়ে যাবে। তো ওই বক্তব্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আমাদের যে দেশ রূপান্তর সেখান থেকে প্রকাশ করেছিল এবং প্রকাশ করার পর এটা ইউটিউবে অনেক মানুষ দেখেছিল এবং অনেক শেয়ার হয়েছিল। ওই দিনই রাতের বেলা আমিও খুব চাপের সম্মুখীন হই যে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকে এবং ওই প্রশ্নটা করার পরেও তাৎক্ষণিকভাবে কিছু গোয়েন্দা সংস্থার লোক আমার নাম্বার নেয়, আমার কার্ড নেয়, নিয়ে তারা বলেছিলেন যে তাদের কাছে ইনফরমেশনের জন্য তারা আসলে দরকার। সেই নাম্বারের প্রেক্ষিতে আমি রাতের বেলা অফিসের কাজ শেষ করে সব কিছু দিয়ে বাসায় আসি, কারণ সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, আমি মানে শুয়ে পড়ি। তখন হচ্ছে আমার ফোন আসে, আননোন নাম্বার থেকে ফোন আসে এবং হচ্ছে বিভিন্নভাবে তারা আসলে জানতে চায় আমি কী করি, আমি কোথায় থাকি, আমার ব্যাকগ্রাউন্ড তারা জানতে চায়। পরে অফিস থেকে আমার যে ইনচার্জ যিনি ছিলেন তার কাছ থেকে একটা ফোন আসে যে এই নিউজটা আসলে রাখা যাবে না, এই নিউজটা আসলে তুলে নিতে হবে। তো তখন আমি বললাম যে কেন ভাই, মানে এখানে তো এমন কিছু নাই, একজন মানুষ তিনি জেল হাজতে তিনি চিল্লায় একটা কথা বলেছেন, সেটাতে তো আসলে এমন কিছু করছে না, এটা নিয়ে সমস্যা আছে, এটা নিয়ে সমস্যা হচ্ছে, তোমারও সমস্যা হবে। তো তখন রাতারাতি সে আমার কাছে এই কথাটা বলেই সে ফোন রেখে দেয় এবং তারপরে মূলত সেই নিউজটা তুলে নিতে হয়। তখন একটু মন খারাপ হয় যে আসলে কী সাংবাদিকতা করছি, যে যেখানে একটা মানুষের কথা বলাতেই পারবো না সেটা আসলে কী করছি। তখন একটা ধরনের আফসোসের জায়গা তৈরি হয়। শাটডাউনের সময় কিন্তু আমাদের এক ধরনের চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে যারা মাল্টিমিডিয়া রিপোর্টার ছিল। তো আমরা ফুটেজ নিয়েই আমরা অফিসে চলে আসতাম, মানে ফুটেজ 1 সেকেন্ড আমরা লেট করতাম না। আমাদের সাথে সিএনজি ছিল, আমরা সিএনজি থেকে অফিসে চলে আসতাম, অফিসে এসে ডাটা কেবল দিয়ে অফিসে ফুটেজগুলো দিতাম, দিয়ে আমরা আবার বাসায় চলে যেতাম। মানে এই ধরনের সম্মুখীন হয়েছে এবং যখন আসলে আন্দোলন তীব্র আকার ধারণ করে তখন কিন্তু আসলে আমরা দেখেছি সাংবাদিকতা আসলে করতে তা ধরনের এক ধরনের সম্মুখীন আমরা হয়েছি, বাধার সম্মুখীন হয়েছি, ফুটেজ নিতে সম্মুখীন হয়েছি। আমরা জানি না কেন হয়েছি, এটি আমরা আন্দোলনকারীদের পক্ষ থেকেও পেয়েছি, পুলিশের পক্ষ থেকেও পেয়েছি, যে আমরা যখন ফুটেজ সংগ্রহ করতে তারা বাধা দেয়। যারা আন্দোলন করছেন তারাও কিন্তু আমাদেরকে বাধা দিয়েছেন। আমরা দেখেছি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে অনেককে মেরেছেন, দালাল আখ্যান দিয়েছেন, দিয়ে তাদেরকে মেরেছেন। গায়েবানা জানাজা যেদিন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমরা দেখেছি যে সেইখানে গণমাধ্যম কর্মীদের উপরেও কিন্তু পুলিশ টিয়ারশেল, লাঠিচার্জ এগুলো করেছে। আমরা বারবারই গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে প্রশ্ন করেছিলাম পুলিশকে, আপনারা কেন লাঠিচার্জ করছেন। তখন তারা আমাদেরকে বলে, তারা কোনো জবাব দিচ্ছিল না, তারা বারবার পালিয়ে যাচ্ছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন, এরকম ধরনের ঘটনা ঘটছে। এটা দেখেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই দিনই কিন্তু আসলে আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মী আসলে কতখানি শক্তিশালী, এটা কিন্তু আসলে যারা আন্দোলনকারী ছিলেন, হাসনাত আবদুল্লাহকে সাজিয়েছিলাম, তারা কিন্তু বুঝেছেন
কারণ ওই দিনই কিন্তু তাদেরকে আসলে এক ধরনের ধরে নিয়ে যাওয়ার বিষয়, গ্রেপ্তার করার বিষয়টি কিন্তু ঘটতো। আমরাও বুঝছিলাম যে যারা ছিলেন গোয়েন্দা সংস্থার লোক তারা হয়তো ধরে নিয়ে যেতে পারে, কিন্তু সেটি আসলে নিচ্ছিল না। তো সেই জায়গাগুলোতে আসলে তারাও হয়তো বুঝতে পেরেছে গণমাধ্যমের যে শক্তিশালী যে ব্যাপারটা সেটা আসলে প্রকাশে এসছে। জুলাইয়ের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে আনা হলো, ছাত্র উপদেষ্টা বানানো হলো, বিভিন্ন জায়গা থেকে শিক্ষকদেরকে উপদেষ্টা করা হলো, তখন কিন্তু আসলে মবের যে মব যে বিষয়টি সেটি কিন্তু আসলে ঘটেছে। এবং আমরা দেখেছি যে মবের যারা মব করেছে, মবকারীরা তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গাতে গিয়ে মব করেছে এবং গণমাধ্যম কর্মীরাও এই মবের শিকার হয়েছে। বিভিন্ন সময় তাদেরকে তকমা লাগানো হয়েছে, যারা আসলে জুলাই ভূমিকা রেখেছে তাদেরকেও তকমা লাগানো হয়েছে। আমরা কিন্তু গণমাধ্যম কর্মী, আমাদের কোনো দল নাই, কোনো পরিচয় নাই, কোনো বর্ণ নাই, আমরা গণমাধ্যম কর্মী, এটাই আমাদের পরিচয়। জুলাইয়ের আগে ফ্যাসিস্ট আমলে হচ্ছে গোয়েন্দা সংস্থা সংবাদ আটকাতো, আর এই সময় হচ্ছে আপনার জুলাইয়ের পরে হচ্ছে গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম কর্মীদের সংবাদ আটকাতো। তারা নিজেদেরকে সিকিউরিটি মনে করতো না, তারা আসলে নিজেদেরকে নিরাপত্তাহীনতায় তারা ভুগতেন। হাউজে যাওয়ার আগেই গণমাধ্যম কর্মীরা সেন্সার করে দিচ্ছে। এটা আপনিও উপলব্ধি করবেন যে হাউজে অনেক কিছু দিতে পারেন নাই, যেটা মনে হয়েছে হয়তো দিলে আমি তোপের সম্মুখীন হব, দিলে আমি হয়তো মবের সম্মুখীন হবো, হয়তো বা এই যে আন্দোলন, এই আন্দোলনে দাঁড়িয়ে আমি হয়তো একটা নেগেটিভ কিছু করলে তখন আমাকেই মব করে দিবে। ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের পরে বিএনপি যে সংখ্যাগরিষ্ঠতা, তারপরে আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীরা আসল যে খবর সংবাদ সেটি তারা প্রচার করতে পেরেছে। গণমাধ্যম স্বাধীন কিনা এটার থেকে বড় কথা হচ্ছে সংবাদকর্মী হিসাবে আপনি স্বাধীন কিনা, এটা আসলে জানাটা জরুরি। তো ওই জায়গাটাতে আসলে একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আগামী 2 বছর আগে থেকে এখন আমি অনেকখানি স্বাধীন এবং আমি আমার কাজটি করতে পারছি। আমি যেটা করতে চাই সেটা হয়তো লেট হচ্ছে, কিন্তু আমি করতে পারছি।